আজকের সেশনে আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নগুলোই আনতে যে প্রশ্নগুলো নিয়ে সচরাচর চাকরি প্রত্যাশী যারা আছে চাকরি প্রত্যাশীদের মনে কনফিউশন থেকে যায় এবং পড়তে একটু কঠিন মনে হয়। ওয়াইল এবং হোয়েন যদি একটা সেন্টেন্সে থাকে তার একটা অংশ যেই টেন্সের ইনডিফিনিট হবে অপর অংশ সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি এ। আমরা মুখস্থ ছাড়াও যে সিনোনিম অ্যান্টোনিম করতে পারি, মুখস্থ ছাড়াও যে সিনোনিম অ্যান্টোনিম পারা সম্ভব সেই জিনিসটা আমি আজকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আজকে বিদ্যাবাড়ির যে অনলাইন ক্লাসরুম আছে সেই অনলাইন ক্লাসরুম থেকে আমরা আপনাদের জন্য প্রতিদিন যে আপনাদের জন্য কিছু নিয়মিত ডিফারেন্ট আয়োজন আছে সেই আয়োজনের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা ধরেই আজকেও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ভিন্নধর্মী কিছু আয়োজন, যেখানে আপনারা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো ধরে এবং সেই প্রশ্নগুলো থেকে কিভাবে আরো বিশ্লেষণধর্মী আরো বেশি প্রশ্নের উত্তর পারা যায় সে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। এবং সেই পরিক্রমায় আজকে আমরা ইংরেজি সাবজেক্টটা নিয়ে কথা বলবো এবং ইংরেজি সাবজেক্টে আজকে আমরা দেখাবো যে কত সহজে কত সুন্দর করে এক একটা টেকনিক দিয়ে আপনি সহজে কোনো কিছু আয়ত্ত করা যায়, ইংরেজি রুলস বলেন বা ইংরেজি নিয়ম বলেন সেই ব্যাপারগুলো কিভাবে আয়ত্ত করা যায়। এবং আমরা আজকে আরো একটা জিনিস দেখবো যে ব্যাপারটি নিয়ে আমরা মোটামুটি সবাই কনফিউজড হয়ে থাকি বা সবাই একটু ভয় পেয়ে থাকি, সেটা কি ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম। এবং সিনোনিম অ্যান্টোনিম কত সহজভাবে শেখা যায়, কত সহজভাবে আয়ত্ত করা যায় সেই টেকনিকটা নিয়েও আমরা একটু কথা বলবো আজকে, যাতে করে আপনারা যারা আছেন আমাদের সাথে বিদ্যাবাড়ির সাথে যারা যুক্ত আছেন তারা যেন অবশ্যই এই সেশনটি দেখার মাধ্যমে পরবর্তীতে নিজের মতো করে এই যে টেকনিকগুলো আছে এগুলো বানিয়ে যেন পরবর্তীতে আপনারা নিজেরাও উপকৃত হতে পারেন। তো চলুন বিদ্যাবাড়ির যে সেশনটি আছে সেই সেশনটি শুরু করা যাক। আমরা আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যখন ডিসকাস করব সেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথমে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট ফর্ম। এখানে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে থেকে একটা সেন্টেন্স হবে কারেক্ট। তাহলে কোনটি কারেক্ট সেটা আমার খুঁজে বের করতে বলা হচ্ছে। এই প্রশ্ন থেকে বলা হচ্ছে হি ফেল ডাউন while he was walking, he fell down while he had walked, he fell down while he was walked, he fell while he walking। এখন এই জায়গায় যে নিয়মটি আছে, সূত্রের কথা যদি বলি বা নিয়মের কথা যদি বলি, নিয়মটা তো আমরা জানি, নিয়মটা তো আমরা পড়বই। এবং নিয়ম ছাড়াও যদি আমরা যাই, নিয়ম ছাড়াও আমরা কিন্তু বেসিক যে নলেজ আছে বা বেসিক যে কনসেপ্ট আছে, লজিক আছে, সেই লজিক দিয়েও কিন্তু আমরা এটার অ্যান্সার করতে পারি চাইলে। বলা হচ্ছে while এবং when, এটা হচ্ছে while এবং when এর একটা নিয়ম। while এবং when যদি একটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে বলা হয় while এবং when এর যুক্ত একটা সেন্টেন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরের অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এবং while এবং when যুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, যেটা while এবং when এর নিয়ম। সেই নিয়মটা কি আমরা যদি একটু বলি, সেই নিয়মটা যদি একটু লিখে ফেলি তাহলে হয়তো আমরা উপকৃত হব। যে while অথবা when যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে তার একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে অপর অংশ হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং while এবং when এর একটা অংশ যদি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। দেখেন খেয়াল করে খুব সহজ একটা জিনিস, while এবং when দ্বারা আসলে বোঝানো হয় কি, while এর অর্থ কি? while এর অর্থ হচ্ছে যখন বা সেই সময়, মানে while এবং when কি যখন তখন বোঝানো হয়, যে যখন এই কাজটা হচ্ছিল তখন। খেয়াল করে দেখবেন যখন তখন যখন কাজটা বলা হয় সেটার একটা অংশ যদি একটা টেন্সে হয় অপর অংশ সেই টেন্সেই হবে। খুবই লজিক্যাল একটা জিনিস। দেখেন তো সেন্টেন্সটা বলা হচ্ছে while he fell down while he was walking, সে পড়ে গিয়েছিল যখন সে হাঁটছিল, সে হাঁটার সময় পড়ে গিয়েছিল। অর্থাৎ একটা অংশ যেই টেন্সের ইনডিফিনিটে থাকে অপর অংশ সেই টেন্সেরই কন্টিনিউয়াসে হয়ে যায়, কারণ যখন তখন তো সেই সময়টাকেই নির্দেশ করে
যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টাকেই নির্দেশ করছে, সেজন্য সেই সময়ে ফিরে যেতে একটা অংশ হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা অংশ যদি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। এবং এই জাতীয় আরো একটা সেন্টেন্স আছে যেটা চাকরি পরীক্ষায় প্রচুর এসে থাকে, সেটা কি? ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। যখন তোমার বাবা ঘুমাচ্ছে সেই সময়টায় কোনো শব্দ করো না। এই প্রশ্নটাও কিন্তু চাকরি পরীক্ষায় কমন, এবং সেই জায়গার একটা অংশ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ ছিল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সটা কি ছিল? ডু নট মেক আ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। এবং এই ওয়াইল এবং ওয়েন এর যে সূত্রটা লিখে দিলাম সেটাই হচ্ছে ওয়াইল এবং ওয়েন এর বেসিক। তাহলে আমরা কি শিখলাম? ওয়াইল এবং ওয়েন যদি একটা সেন্টেন্সে থাকে, তার একটা অংশ যেই টেন্সের ইনডিফিনিটে হবে, অপর অংশ সেই টেন্সের কন্টিনিউয়াস হবে। এতটুকু মনে রাখলেই হবে। আমি আবার বলে দিচ্ছি, ওয়াইল এবং ওয়েন যদি একটা সেন্টেন্সে থাকে, তার একটা অংশ যেই টেন্সের ইনডিফিনিটে হবে, অপর অংশ সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি? এ, উইদাউট এনি ডাউট। এটা যদি আমরা দেখি প্রাথমিক বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 13 সালের প্রশ্ন। ঠিক আছে, এরপরে যদি যাই, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নাকি ওয়েট ফর নান। এখানে প্রাথমিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার 2018 সালের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষার একটি প্রশ্ন। দেখেন, একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু চাকরি পরীক্ষায় প্রচুর এসে থাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমাদের মোটামুটি খুব ভালো করে বুঝে আয়ত্তে নিতে হবে। এবং আজকের সেশনে আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নগুলোই আনতে, যে প্রশ্নগুলো নিয়ে সচরাচর চাকরি প্রত্যাশী যারা আছে, চাকরি প্রত্যাশীদের মনে কনফিউশন থেকে যায় এবং পড়তে একটু কঠিন মনে হয়, আবার মাঝে মধ্যে মনে রাখতে কঠিন মনে হয়, সেই জাতীয় কোয়েশ্চেনগুলোই আমরা আজকে নিয়ে ডিসকাস করছি। এখানে দেখেন বলা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটা কি? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম, যেখানে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টকে যুক্ত করা হচ্ছে। অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টকে যুক্ত করা হচ্ছে, এবং এই জায়গায় ভার্বটি কি হবে সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। অ্যান্ড দ্বারা যখন দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, সচরাচর আমরা যেটা জানি যে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে যদি আমরা বলি যে মানে পরবর্তী যে ভার্বটি আছে সেটা প্লুরাল হয়ে যায়। অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত করলে পরবর্তী ভার্বটি প্লুরাল হয়ে যায়। এবং প্লুরাল ভার্ব কখন হয়? প্লুরাল ভার্ব হচ্ছে যেই শব্দটার পরে এস বাই এস যুক্ত থাকে না, যেই ভার্বটি পরে এস বাই এস যুক্ত থাকে না। এবং এই জায়গায় একটা বেসিক আমাদের জানা প্রয়োজন, যেটা হচ্ছে কি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, সেটা কিন্তু প্লুরাল না। খেয়াল করে দেখবেন একটা মজার সেন্টেন্স দেখাই, সেটা কি? এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সে লাভস ভার্বটি কিন্তু সিঙ্গুলার, প্লুরাল না। এই সেন্টেন্সে লাভস ভার্বটি সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়। এভরিবডি হচ্ছে কি? একটা ইনডেফিনিট প্রোনাউন। এই জাতীয় প্রোনাউনগুলোর পরবর্তী যে ভার্বটি আছে সেটা সবসময় সিঙ্গুলার হয়ে যায়। ইনডেফিনিট প্রোনাউনের পরবর্তী যে ভার্বটি আছে সেটা হয়ে যায় সবসময় সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে যদি দেখি আমরা যে ইনডেফিনিট প্রোনাউন হিসেবে কি বলতে পারেন, ইনডেফিনিট প্রোনাউন গুলো কি কি হতে পারে? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এই জাতীয় সেন্টেন্স গুলো। তাহলে বেসিক জিনিসটা আমরা একটু লিখে নেই যে ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় সেটা হয়ে যায় সিঙ্গুলার, সেটা হয়ে যায় সিঙ্গুলার। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন গোজ, আপনি যদি বলেন প্লেস, আপনি যদি বলেন কি রানস, এই জাতীয় কথাগুলো হয়ে যায় সিঙ্গুলার। এবং আপনি যদি নাউনের সাথে এস বাই এস যুক্ত করেন, নাউনের সাথে এস অথবা ইএস যদি আপনি যুক্ত করেন, সেটা কিন্তু হয়ে যায় প্লুরাল। এবং সেই এক্সাম্পল যদি আমরা বলি, বয়েজ বলতে পারি আমরা গার্লস বলতে পারি আমরা। এই জাতীয় শব্দগুলো সবসময় নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। এটা আমাদের সবসময়, যদি বেসিক জিনিসটা এটা মনে রাখি, আমরা খুবই এগিয়ে যাব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অন্তত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদেরকে মানে ভুল করাতে পারবে না। এবং এখানে যে সেন্টেন্সটা বলছি আমি, যে টাইম অ্যান্ড টাইড, সেক্ষেত্রে টাইম অ্যান্ড টাইড দুটো ভাবকে প্রকাশ করা হচ্ছে বলে মনে হলেও এই কোয়েশ্চেনটা কনফিউজিং কেন? কারণ এখানে ভাব কিন্তু একই বোঝাচ্ছে। টাইম অ্যান্ড টাইড, সময় এবং নদীর স্রোত। সময় এবং নদীর স্রোত যখন কারোর জন্য অপেক্ষা করে না, সেই কি বলে যে আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সময় এবং নদীর স্রোত যখন বলছে কারোর জন্য অপেক্ষা করে না, তার মানে একই ভাব প্রকাশ করা হয়।
একই ভাব যখন প্রকাশ করা হচ্ছে এমন ক্ষেত্রে কিন্তু ভার্বের মানে ভার্বটা সিঙ্গুলার হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যেতে পারতো। এখানে যদি ওয়েটস আমরা বলতাম সেটা কিন্তু আমাদের এই জন্যই কনফিউশন হয় যে ওয়েটস হবে নাকি ওয়েট হবে। কিন্তু এই কনফিউশনের একটা প্রপার ক্লিয়ারিফিকেশন হতে পারে, এটা এই কথাটা বলেছেন জফ্রি চচার, যাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। এবং এই জফ্রি চচারের বা কবি সাহিত্যিকদের যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি আমরা বলি, কবি সাহিত্যিকদের কথাগুলো কিন্তু কখনোই মানে যে শব্দটা তিনি ব্যবহার করেছেন সেই শব্দটা কখনো কিন্তু পরিবর্তন করতে নেই, এবং সেই শব্দটা পরিবর্তন করতে নেই। এটা তাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়, কবিদেরকে একটা এমন লাইসেন্স দেওয়া হয় যে যেই লাইসেন্সে তিনি যে কথাটি বলেছেন সেটা যদি ভুলও হয় সেই কথাটাই কারেক্ট এবং তার কোডটা সেভাবেই করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি বলেন টাইম অ্যান্ড টাইড, এই কথাটা বলেছেন কে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই কথাটা বলেছেন জফ্রি চচার, যিনি হচ্ছে কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। সেই জন্য টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি জফ্রি চচার, এবং এই জন্য এখানে ওয়েট হয়ে যাচ্ছে, ওয়েটস হচ্ছে না, তাই তো। তারপরে যদি বলি ফ্রান্সিস ব্যাকন ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস, ফ্রান্সিস ব্যাকনের আবিষ্কার কি সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। ফ্রান্সিস ব্যাকন একজন এসেইস্ট, এটা আপনারা অনেকেই কমেন্ট করছেন, কিন্তু এটা আমরা মুখস্থ করব না, তাও আমাদের মনে থাকবে। আজকের পর থেকে এই জিনিসটা কখনোই ভুলবো না, আজকের পর থেকে ইনশাল্লাহ এই জিনিসটা কখনোই ভুলবো না। ফ্রান্সিস ব্যাকন ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস, বা ফ্রান্সিস ব্যাকন আসলে কি, তার অবদান কি সাহিত্যে, সেটা হচ্ছে তিনি এসে লিখেছেন, প্রথম এসে লিখেছিলেন ফ্রান্সিস ব্যাকন। সহজে মনে রাখার জন্য আমরা কি করতে পারি, সেই কাজটা আমরা করতে পারি যে ফ্রান্সিস ব্যাকন, এখানে তার নামটা কি ব্যাকন, তাই তো। ব্যাকন নামের উচ্চারণের সাথে বেকার কথাটার উচ্চারণের মিল আছে, ব্যাকন কথাটার সাথে বেকার কথাটার উচ্চারণে মিল আছে, তাই তো। এখন যদি খেয়াল করে দেখি আমরা যে এসে লিখতে পেরেছেন ফ্রান্সিস ব্যাকন এই কারণে যে ফ্রান্সিস ব্যাকন বেকার ছিলেন। যদি আমরা চিন্তা করি, রিলেট করি, আপনারা জানেন যে অনেক সময় ক্লাসের মধ্যে আমি মজার অনেক আপনার কি বলে যে অনেক কিছু রিলেট করে আপনাদেরকে মুখস্থ বা মনে রাখানোর জন্য চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে অনেক কিছু আছে যেটা আসলে কোনো সময় সেন্স ক্রিয়েট না করতে পারলেও সেটা যদি আপনার মনে থাকে সেটা হচ্ছে সব থেকে বড় সেন্স। এবং সে ব্যাপারটাই বলছি যে ফ্রান্সিস ব্যাকন এসে লিখেছেন বা প্রথম এসে লিখেছেন, কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা মনে রাখতে পারি এসেইস্ট, তিনি প্রথম এসে লিখেছেন ফ্রান্সিস ব্যাকন, তাই তো। তাহলে তিনি বেকার ছিলেন বলেই প্রথম এসে লিখেছেন। এবং এছাড়াও যদি আমি আরো একটা কথা বলি, সেই কথাটা কি, তার আরো দুটো গ্রন্থ আছে যেগুলো গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় এসে থাকে, সেটা কি নোভান অর্গানাম এবং দ্য প্রফিসিয়েন্সি অফ অ্যাডভান্স লার্নিং। তাহলে এটা একটু লিখে নেই যে তার আরো দুটি গ্রন্থ আছে, সেগুলো কি নোভাম অর্গানাম এবং দ্য প্রফিসিয়েন্সি of advanced learning, তাহলে এই জায়গায় একটু দেখেন তো, নোভান অর্গানাম যেটা, সেটার অর্থ হচ্ছে নিউ মেথড, এটার ইংরেজি অর্থ কি নিউ মেথড। এবং দ্য প্রফিসিয়েন্সি অফ অ্যাডভান্স লার্নিং যেটা বলছে সেটাও হচ্ছে কি লার্নিং বা নতুন ভাবে শিক্ষা গ্রহণের একটা মেথড। তাহলে এই যে নতুন ভাবে শিক্ষা গ্রহণের একটা মেথডের কথা আমি বলছি, আবার নিউ মেথডের কথা বলছি, এটা যদি এভাবে চিন্তা করে আমি মনে রাখতে চাই, খারাপ হয় না কিন্তু, যে ফ্রান্সিস ব্যাকন বেকার ছিলেন, তার অনেক সময় ছিল, সে নতুন ভাবে নতুন একটা ওয়েতে পড়ালেখার যে পদ্ধতি, সেই পদ্ধতি আবিষ্কার করতে একটা এসে লিখেছেন। তাহলে তার দুটো গ্রন্থের সাথে আমার একেবারেই সবকিছু মিলে যায়। তাহলে ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায়। দেখেন, মনে রাখতে পারেন কিনা, আর কখনো ভুলবেন যে নোভান অর্গানাম, তারপর কি দ্য প্রফিসিয়েন্সি অফ অ্যাডভান্স লার্নিং, এবং একই সাথে যখন আমরা বলছি এসেইস্ট, একই সাথে সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। নোভান অর্গানাম, নিউ মেথড, তিনি নতুন ভাবে, ফ্রান্সিস ব্যাকন যেহেতু বেকার ছিলেন তাই নতুন ভাবে তিনি পড়ালেখা শুরু করেছেন, এবং তিনি দ্য প্রফিসিয়েন্সি অফ অ্যাডভান্স লার্নিংও করেছেন, এবং তিনি বেকার ছিলেন তাই তিনি এসে লিখতে পেরেছেন, তাই তো। দেখেন তো জিনিসটা মনে থাকবে কিনা একটু কমেন্ট করবেন। জিনিসটা কি সহজ হলো? 44তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, 44তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, জাস্ট আমি 3 মিনিট 2 মিনিট কথা বলে দিলাম, এটা আশা করছি আপনারা আর কখনোই ভুলবেন না, ঠিক আছে। এরপরে যদি যাই, ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক, চাকরি পরীক্ষা আসে।
এখানে দুটো প্রিপোজিশন নিয়ে স্টুডেন্টদের মোটামুটি বেশ কনফিউশন হয়। সেই দুটো কি কি? একটা হচ্ছে ফিড উইথ এবং আরেকটা হচ্ছে কি ফিড অন। ফিড অন এবং আরেকটা হচ্ছে কি ফিড উইথ। ফিড অন মানে কি খাওয়া, কেউ যদি নিজে খায় তাহলে ফিড অন হয়। আর ফিড উইথ কি খাওয়ানো, খাওয়ানো কাউকে যদি কেউ খাইয়ে দেয়। ফর এক্সাম্পল ধরেন একটা বাচ্চার মা তাকে খাইয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে ফিড উইথ। কোন একটা বাচ্চা নিজে খাচ্ছে সেক্ষেত্রে ফিড অন, বা বাচ্চা না মানে যারা নিজে খেতে পারে তারা যদি নিজে খায় সেক্ষেত্রে ফিড অন হয়ে যাচ্ছে। কেউ নিজে খেতে পারলে ফিড উইথ হয়ে যাচ্ছে, কোনো মানুষ যদি তাকে খাইয়ে দেয়। এই জায়গায় আমরা টেকনিক ইউজ করবো, আশা করছি ভুলবো না। এই জায়গায় কি টেকনিক ইউজ করবো আসেন একটু খেয়াল করে দেখি, মজা পাবেন, আশা করছি এটাও মনে থাকবে। দেখেন কেউ যদি নিজে খায় তাহলে দুই হাত প্রয়োজন, দুটো অক্ষর দিয়েই হয়ে যায়। নিজে খেলে দুই হাত, নিজে খেলে দুই হাত, তাই দুই হাতে আপনি নিজের হাত ধরে খাচ্ছেন। কিন্তু যদি আপনাকে কেউ খাইয়ে দেয় তার মানে আপনার দুই হাত আছে প্লাস তার দুই হাত আছে, তার মানে কি চার হাত। কেউ আপনাকে খাইয়ে দিচ্ছে, চারটা অক্ষর আছে, দুটো অক্ষর আছে, দুটো অক্ষরে দুই হাত মানে একজন খাচ্ছে, চারটা অক্ষরে চার হাত মানে দুইজন মানুষের এখানে কাজ আছে। তাহলে এখানে দেখেন তো ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক, বেবিকে কে খাওয়ায়? মা খাওয়ায়। বেবি তো আর একা খেতে পারে না। দেখেন তো এবার অ্যান্সারটা সবাই পারবেন আশা করছি। ফিড উইথ মানে কি কেউ কাউকে খাইয়ে দেয়া, তাই তো? এখন এটা দেখছেন, এটা কি করতে পারছেন, এটা কি ধরতে পারছেন সবাই যে একজন বেবিকে যেহেতু অন্য কেউ খাইয়ে দিচ্ছে এই জাতীয় ক্ষেত্রে ফিডের সাথে উইথ বসছে। এবং আমি যদি এটা দেখেন, এটা প্রাথমিক বিশ্ববিদ্যালয় 2014 সালের প্রশ্ন, প্রাথমিক বিশ্ববিদ্যালয় 2014 সালের একটা প্রশ্ন যেখানে বলা হচ্ছে ফিড উইথ। এরপরে যদি বলি দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস, ঠিক তারপরের প্রশ্নটাই প্রাথমিক বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষকের 2010-এর প্রশ্ন। দেখেন তো তারপরের প্রশ্নটা প্রাথমিক বিশ্ববিদ্যালয় 2010-এর প্রশ্ন, দেখেন তো ব্যাপারটা ফিড ড্যাশ গ্রাস। দেখেছেন? এটা কেউ ভুল করবেন? এখানে কাউ গরু কিন্তু নিজেই খেতে পারে। এখন আপনি বলবেন যে স্যার গরুর তো চার হাত পা আছে, তাহলে এটা কিভাবে হলো দুই হাত না? তো মানে আমি বোঝাতে চেয়েছি স্বাবলম্বিতা, যে কারোর যদি দুই হাতে হয় সেক্ষেত্রে গরুর চার হাত পা থাকতে পারে, সে যদি স্বাবলম্বী হয় মানুষ হিসেবে আমরা কি বলবো যে সে দুই হাত দিয়েই কাজ করে। তো স্বাবলম্বিতা হিসেবে আমরা যখন বলছি যেটা গরু নিজে খেতে পারে তাই ফিডস অন। দেখেন তো মজা লাগছে না ব্যাপারটা শিখতে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ফিডস অন। তাহলে ফিড উইথ এবং ফিডস অন, আশা করছি এই দুটো নিয়ে আর কখনো আপনাদের কোনো কনফিউশন হবে না। অন হচ্ছে নিজে খাওয়া এবং উইথ হচ্ছে কাউকে যখন কেউ খাইয়ে দিচ্ছে। এরপরে যদি যাই আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, 45তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। দেখেন 45তম বিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছে। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? সেখানে বলা হচ্ছে যে she speaks English like English, সে ইংরেজি বলে ইংরেজির মতো। she speaks the English like the English, she speaks the English like the English, she speaks English like the English। এখন এটা আমরা বুঝতেই পারছি এটা একটা ইয়ে করছে, গরু তার বাচ্চাকে খাওয়ালে হইতো। আচ্ছা, এটা খুব মজার একজন কমেন্ট করেছেন। হ্যাঁ, গরু স্বনির্ভর, এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু দা দেখছি আমরা, তার মানে কি এটা একটা আর্টিকেল থেকে প্রশ্ন, তাই তো? আর্টিকেল থেকে একটা প্রশ্ন যে কখন দা বসবে কখন দা বসবে না, এটা হচ্ছে এই জায়গার একটা প্রশ্ন। খেয়াল করে দেখুন, she speaks the English like the English, she speaks English like English। এখানে একটা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের কোনো কনফিউশন আর থাকেই না। সেটা কি? জাতির নামের পূর্বে দা বসে কিন্তু ভাষার নামের পূর্বে দা বসে না। দেখেন তো কোনটা এবার মিলে যায়? জাতির নামের পূর্বে দা বসে কিন্তু ভাষার নামের পূর্বে দা বসে না। সেই ক্ষেত্রে মিলে যাচ্ছে ডি নাম্বারটা। she speaks English, ইংলিশ একটা ভাষা, ভাষার নামের পূর্বে দা বসেনি কিন্তু জাতির নামের পূর্বে দা বসেছে। তাহলে আমরা ছোট করে যদি লিখি যে ভাষার ক্ষেত্রে নাম আর্টিকেল বসে না, কিন্তু জাতি যখন বোঝানো হয় সেই ক্ষেত্রে আর্টিকেল দা বসে। কিন্তু মানব জাতিকে বোঝাতে আবার কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, মানব জাতিকে বোঝাতে কোনো আর্টিকেল বসে না। এটা যদি ছোট করে আমরা লিখে নেই, সেটা কি? ভাষার নামের পূর্বে, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না এবং জাতির নামের পূর্বে আর্টিকেল বসে, এবং জাতির নামের পূর্বে
আর্টিকেল বসে। তাহলে এটার অ্যান্সার আমরা সহজেই বুঝা যায় যে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, জাতির নামের পূর্বে আর্টিকেল বসে। তাহলে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। দ্য সিনোনিম অফ অ্যালটিটিউড, দেখবেন এটা কত মজা করে আমরা শিখে একটা সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন, যেটা সচরাচর আমরা ভয় পেয়ে থাকি। যে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নগুলো কিন্তু সচরাচর আমরা একটা কনফিউজড হয়ে থাকি। কনফিউশনে কি পড়ি, যে সিনোনিম অ্যান্টোনিম যখন আপনি একটা সেন্টেন্সে দেখছেন, সেই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু সচরাচর মানে অর্থগুলো আমরা মুখস্থ করতে যাই বলে আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আমরা মুখস্থ ছাড়াও যে সিনোনিম অ্যান্টোনিম করতে পারি, মুখস্থ ছাড়াও যে সিনোনিম অ্যান্টোনিম পারা সম্ভব, সেই জিনিসটা আমি আজকে দেখাচ্ছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে টেকনিক দিয়ে। এবং এই টেকনিকটা এমন কোন টেকনিকটা যেটা শুধু আমিই বানাতে পারবো, এই টেকনিক আপনিও চাইলে বানাতে পারবেন। আমি আমার ক্লাসে প্রায় সময় স্টুডেন্টদের মধ্যে একটা কথা আমি শুনি, একটা কনফিউশন আমি শুনি, যে স্যার সিনোনিম অ্যান্টোনিম আমরা কোত্থেকে পড়বো? স্যার সিনোনিম অ্যান্টোনিম তো অনেক পড়া, আমরা কিভাবে মনে রাখবো? সিনোনিম অ্যান্টোনিম স্যার পারি না। এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি ক্লাসে। তাহলে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার একটা জাস্ট টেকনিক আপনাকে বলে দিচ্ছি, বা একটা জাস্ট স্ট্র্যাটেজি আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালটিটিউড। অ্যালটিটিউড অর্থ কি? এটার অর্থ আপনি দেখাচ্ছেন হাইট। অ্যালটিটিউড আপনি বলছেন এটাকে বোঝানো হয় হাইট। আপনারা যারা মুখস্থ করেছেন তারা জানেন যে অল্টিটিউড অর্থ কি? হাইট। এখন এটাকে সহজে মনে রাখবো কিভাবে? আজকের পর থেকে আর কখনো আমার যেন আমি না ভুলি, সেভাবে কিভাবে মনে রাখা যায় খেয়াল করে দেখুন তো। যখন আপনি বলছেন অ্যালটিটিউড এবং হাইট, যার হাইট বেশি তার মধ্যে কিন্তু অ্যাটিটিউড বেশি। অ্যাটিটিউড যদি আপনি বলেন, অ্যাটিটিউড কি মানে? তার ভাব বেশি। কেউ যদি লম্বা হয়, কেউ যদি হাইটে বড় হয়, তাহলে কিন্তু সে একটু ভাব নেয় যে দেখেছো আমি এত লম্বা। তো এই অ্যালটিটিউড উচ্চারণটা মানে স্পেলিং এর মধ্যে অ্যালটিটিউড আছে, কিন্তু এটার উচ্চারণটা কিন্তু কাছাকাছি অ্যাটিটিউডের মতো, যে কেউ একজন অ্যাটিটিউড দেখাচ্ছে, তার হাইট বেশি দেখে সে অ্যাটিটিউড দেখাচ্ছে। এই হাইটের সাথে রিলেট করে সেইভাবে তাহলে স্পষ্ট গুছিয়ে আনতে পারি যে কারোর হাইট বেশি থাকলে সে ভাব বেশি নেয়, এবং সে ভাব বেশি নেয় দেখে তার অ্যাটিটিউড বেশি। তাহলে হাইটের সাথে অ্যালটিটিউড মিলে যায়। দেখেন তো মিলে নাকি? যে হাইট যার বেশি তার অ্যাটিটিউড বেশি, সেভাবে হাইটের সাথে অ্যালটিটিউডের সিনোনিমটা বেশি মানায়। ঠিক আছে, আশা করছি এটাও মনে থেকে যাবে, আজকের পরে আর ভুলবেন না। তাহলে হাইট বেশি হলে মানুষের অ্যাটিটিউড বাড়ে, যদিও নামটা হচ্ছে অ্যালটিটিউড, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অ্যাটিটিউড চলে আসে, তো সেজন্য এটা কি হয়ে যাচ্ছে? অ্যালটিটিউড। ঠিক আছে, এর পরের প্রশ্নে যদি যাই আমরা, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ দিস? যখন এই কথাটা বলছি, which type of parts of speech is this, এই জায়গায় অনেক মানুষই এখানে কনফিউজড হতে পারেন প্রোনাউন নিয়ে আবার অ্যাডজেক্টিভ নিয়ে। কিন্তু আমি শিওর আমার স্টুডেন্টরা এই জিনিসটা মানে আমার সাথে যারা ক্লাস করেছেন পার্টস অফ স্পিচের, আমি মোটামুটি এটা এতটুকু বলতে পারি যে আপনাদের কাছে এটা নিয়ে কনফিউজড হওয়ার সুযোগ নেই, কারণ আপনারা এই ব্যাপারটা জানেন খুব ভালো করে। আমরা ডিটেইলে কথা বলেছি যে কখন পার্টস অফ স্পিচের হিসেবে কখন ইয়ে হচ্ছে, কখন অ্যাডজেক্টিভ হচ্ছে, কখন সেটা প্রোনাউন হচ্ছে, এটা কিন্তু আমরা মোটামুটি জানি। ঠিক আছে, এবং আনিসুর রহমান একটা কমেন্ট করেছেন, খুব ভালো একটা তথ্যবহুল কমেন্ট, যে অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র, সেই হিসেবেও কিন্তু হয়। অ্যালটিটিউড মানে কি? উচ্চতা পরিমাপক যন্ত্র, সেই হিসেবে কিন্তু হাইটের সাথে রিলেটেড, সেভাবেও কিন্তু মনে রাখা যায় চাইলে। এরপরে দেখেন, যখন বলা হচ্ছে which book do you want, এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন। এটা অনেকের মধ্যেই কনফিউশন থাকে, কারণ এটাকে নিয়ে দুটো জায়গায় কনফিউশন হতে পারে। সেটা কি? দুটো জায়গায় কি কি যদি একটু দেখি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই দুটো নিয়ে আমাদের কনফিউশন হতে পারে, কোনটা হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই জায়গায় ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। এই দুটোর কথাগুলো কিন্তু একই, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে কোন শব্দগুলো হয়? একই শব্দগুলো কিন্তু হয়। যদি আমরা বলি কোন শব্দগুলো হয়, হু, উইথ, হোয়াট, হাউ, এই জাতীয় কথাগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনেও হয়ে থাকে, প্রোনাউন একই সাথে অ্যাডজেক্টিভেও হয়ে থাকে। কিন্তু এটার যে বেসিক পার্থক্য আছে, সেই বেসিক পার্থক্য যদি আমি বলি,
যদি এটার বেসিক পার্থক্যটা বলি, সেই বেসিক পার্থক্যটা কি? সেই বেসিক পার্থক্যটা হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্সে আপনি দেখছেন এই জাতীয় কোনো একটা সেন্টেন্স, যখন আপনি এই হুইচ কথাটার পরে একটা নাউন দেখতে পাবেন তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি কি অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে। অ্যাডজেক্টিভ সবসময় কোনো একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে থাকে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সেক্ষেত্রে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হুইচ। হুইচটা কোন পার্টস অফ স্পিচ হয়? তাহলে দেখেন এরপরে একটা নাউন দেখতে পাচ্ছি, যেহেতু একটা নাউনের পূর্বে এই হুইচ কথাটা আছে তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে নাউনের পূর্বে যে কথাটা আছে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন আমি যদি বলি হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, আমি যদি বলি হুইচ ইজ ইয়োর বুক তাহলে কি হবে? হুইচের পরে একটা ইজ আছে, তার মানে এটা অবশ্যই কখনো এটা হয় না, এটা কখনো অ্যাডজেক্টিভ হয় না। হুইচের পরে যেহেতু একটা ভার্ব আছে তার মানে এটা কি হিসেবে কাজ করছে? এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে কি এটা প্রোনাউন। তার মানে যখন আমি কোনো হুইচ কথাটার পরে কোনো একটা নাউন দেখতে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, হোয়ারাস যখন হুইচের পরে সরাসরি কোনো আর নাউন আমি খুঁজে পাচ্ছি না সেটা হয়ে যায় তখন প্রোনাউন। আশা করছি ব্যাপারটা নিয়ে ক্লিয়ার যে হুইচ কখন প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ, আশা করছি স্পষ্টত বুঝতে পেরেছেন। এরপরে যদি যাই আই উইল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, কি হবে এখানে? দেখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারীর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই জাতীয় প্রশ্নগুলো আসে। দেখেন বলা হচ্ছে আই উইল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, সেক্ষেত্রে মানির পূর্বে কোন ডিটারমিনার বসে থাকে? এটা ডিটারমিনারের একটা প্রশ্ন, এটা ডিটারমিনার থেকে একটা প্রশ্ন যে মানির পূর্বে কোন ডিটারমিনারটি বসে থাকে সচরাচর। এখন যদি আমরা বলি ডিটারমিনারের কথা, ডিটারমিনার হচ্ছে সেই শব্দগুলো যেগুলো কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা জ্ঞাপন করে, সেই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনার আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কাউন্টেবল শব্দের পূর্বে এক প্রকার ডিটারমিনার বসে, আনকাউন্টেবল শব্দের পূর্বে আরেক প্রকার ডিটারমিনার বসে। এখন বলেন তো মানি কি কাউন্টেবল? মানি কি কাউন্টেবল? একটু বলেন তো আমাকে। মানি কিন্তু কাউন্টেবল না। অনেকে বলতে পারেন যে মানি কাউন্টেবল, স্যার মানি তো আমরা গুনছি, অনেকেই বলতে পারেন, আমিও ইনফ্যাক্ট বলতে পারি যে মানি তো আমরা গুনতে পারছি, তাহলে মানি কেন আনকাউন্টেবল হবে? মানি কেন কাউন্টেবল হবে না? কারণ মানিটা হচ্ছে একটা পরিমাপ। আপনার কাছে পকেটে যদি 1000 টাকা থাকে, সেই 1000 টাকা আপনার কাছে একটা পরিমাপ হিসেবে আছে। আপনার কাছে কিন্তু 1000 টাকা কোনো 1000টা মানে কোনো কিছু নাই, আপনার কাছে একটাই অ্যামাউন্ট আছে, সেটা কি 1000 টাকা। আপনার কাছে 1 লাখ টাকা যদি থাকে, এই 1 লাখ টাকা কিন্তু আলাদা 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 1 লাখ এমন কিছু না, আপনার কাছে 1 লাখ টাকা একটাই অ্যামাউন্ট, তাই তো? এবং সেটা কি একটা পরিমাণ। এবং এই জাতীয় পরিমাণের কথা যখন বলছেন পরিমাপযোগ্য এবং গণনাযোগ্য, দেয়ার ইজ এ স্ট্রিক্ট ডিফারেন্স বিটুইন কাউন্টেবল অ্যান্ড মেজারেবল। যেটা পরিমাপযোগ্য সেটাকে গণনা করা যায় না, যেটা গণনাযোগ্য সেটাকে পরিমাপ করা যায় না। এই জায়গায় একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি বাজারে গিয়ে যদি 1 কেজি আলু কিনতে যান সেটা কিন্তু পরিমাপযোগ্য, কিন্তু বাজারে গিয়ে যদি আপনি বলেন একটা আলুর চিপস দিতে তাহলে সেটা গণনাযোগ্য। তার মানে 1 2 3 4 1 2 3 4 এগুলো হচ্ছে কি কাউন্টেবল, কিন্তু 1 কেজি 2 কেজি 3 কেজি 1 কিলোমিটার 2 কিলোমিটার এই জাতীয় যে পরিমাপক শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু কাউন্টেবল না, সেগুলো হচ্ছে মেজারেবল বা সেগুলো হচ্ছে কি পরিমাপযোগ্য। তার মানে গণনাযোগ্য এবং পরিমাপযোগ্যের একটা সলিড ডিফারেন্স আছে, যেটা আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবং এই জায়গায় যদি বলি মানি আনকাউন্টেবল নাউন, তাহলে মানি আনকাউন্টেবল নাউন হলে মেনি তো বসবে না, মেনি তো বসার কথা না, বাকিগুলোর জায়গা থেকে আমার একটা হয়তো বা নিতে হবে, হয় লিটল হবে, হয়তো ফিউ হবে, নয়তো এ ফিউ হবে, নয়তো এ লিটল হবে। খেয়াল করে দেখবেন এখানে ফিউ যদি বলতো, ফিউ বললে কি এটার মানে হয়ে যেত কি যে একেবারেই নেই, তাই না? ফিউ বললে কি একেবারেই নেই, তো ফিউ কথাটা আমরা কি শিখেছি? একেবারেই নেই, তাই ফিউ হবে না, কারণ এখানে কিছু মানি আছে, তাই তো? কিছু মানি যেহেতু আছে তাই এখানে ফিউ হবে না। এ ফিউটাও এখানে হচ্ছে না, কারণ মানির সাথে যেহেতু আনকাউন্টেবল সেই জায়গাটার মধ্যে অবশ্যই ফিউটা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাহলে এ ফিউও হবে না, ফিউও হবে না, মেনিও হবে না, তাহলে কি থাকে?
এ লিটল থাকে, তার মানে মানির পূর্বে তাহলে এ লিটল মানি ইন মাই পকেট যদি আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। দেখেন তো এই ব্যাপারে এই জায়গাটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে কিনা এই জায়গাটা নিয়ে? ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই এনজয় করছে। এই নাম্বারগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যাবতীয় সমস্যা, শুধু আমাদের কাছে ভর্তি হতে হবে ব্যাপারটা এমন না, বিদ্যাবাড়ির সাথে থাকার জন্য আপনাকে আমরা সবসময় স্বাগতম জানাই। আপনার যদি যে কোনো একটা কনফিউশন থাকে, অনেক সময় আমরা স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে যে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, এই কাজটাকে আমি করতে পারবো কিনা, এই জবে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা যে কোনো তথ্য কেন্দ্রিকও যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদ্যাবাড়ি সবসময়, বিদ্যাবাড়ি ইজ অলওয়েজ ওপেন টু হেল্প ইউ, বিদ্যাবাড়ি অলওয়েজ ওপেন টু কি বলে সাপোর্ট ইউ। তো সেজন্য অবশ্যই মানে দিনের শেষে আমাদের কাছে পাওয়া এতটুকুই যে আমরা আপনাদেরকে অসীম, মানে আমরা আপনাদের কাছ থেকে অসীম পরিমাণে ভালোবাসা পেয়ে যাচ্ছি এবং এই ভালোবাসাটার জন্য আমরা দেখা যায় যে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো সানন্দে করতে পারি এবং সেই ভালোবাসার জন্য আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা, অশেষ মানে কৃতজ্ঞতা আপনাদের কাছে। এবং বিদ্যাবাড়ির যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনাদেরকে কেমন উপকৃত করছে সেই ব্যাপারটা একটু আপনারা লিখতে ভুলবেন না। এবং যেহেতু আমরা এই জিনিসগুলো নিয়ে আসলে সামনেই পরীক্ষা চলে আসছে, তো সবাই যেন উপকৃত হয় ব্যাপারটা আমরা সবাই একটু খেয়াল রাখবো। আমরা যদি শেয়ার করে দিই আমাদের বন্ধুরাও হয়তো বা দেখতে পাবে, বা ইনফ্যাক্ট আমরাও যদি পরবর্তী কোনো একটা সময় থাকে সেই সময় আমরা এই ভিডিওগুলো দেখে আমরা একটু করবেন, কি বলে যে আমরা একটু এগুলো রিভিউ করে নিব। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় আজকে ক্লাসটি শেষ করছি। ক্লাসটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এখন বর্তমানে যে পজিশনে আছি সেটা কি, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। সেই যুদ্ধটা কি, আমাদের নামের পাশ থেকে একটা বেকারত্বের টাইটেল উঠিয়ে একটি মানে স্বাবলম্বী যে হয়েছি সেই টাইটেল লাগানোর যুদ্ধ। এবং সেই যুদ্ধে যদি জয়লাভ করতে হয় একটাই হাতিয়ার, একটাই কাজ, সেটা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতিটা খুব ভালো করে নিয়ে যান। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো একটা লাইভ সেশনে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।